আচ্ছা, আজকে আমরা মূলত সরলরেখা একবারে শুরু থেকে শুরু করব। মানে আমরা এতদিন ধরে যেগুলা পড়ছি সেগুলা ছিল তোমার বিন্দুর স্থানাঙ্ক বের করা, তারপরে অনুপাত বের করা, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা পড়ছি। তারপর লাস্টে তোমাদের পড়েছিলাম যে সঞ্চার পথ, তাই তো? সঞ্চার পথের এখানে মনে আছে যে আমরা একটা ডেফিনেশন বলছিলাম যে বৃত্ত, বৃত্ত জিনিসটাকে একটু ডিফাইন করছিলাম সঞ্চার পথ হ্যাঁ। দিয়ে। কিভাবে সঞ্চার পথ দিয়ে বৃত্ত ডিফাইন জি। করছিলাম? যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি সমান দূরত্ব রেখে একটা বিন্দু বিন্দু সবসময় থেকে চলে, সমান দূরত্ব নিয়ে একটু তাহলে সেটা ছিল আমার বৃত্ত। ঠিক আছে, আজকে আমি এই কথা দিয়ে বৃত্ত। শুরু করি। সেটা হচ্ছে, এখন তোমাদের ধরো বললাম যে আমরা যেহেতু সঞ্চার পথ পড়ে আসছি, তোমরা সঞ্চার পথের সমীকরণ তো অলরেডি বের করছো। এখন ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সরল রেখার ডেফিনেশন কি? বৃত্ত তো বুঝলাম, যে বৃত্তর ডেফিনেশন তোমরা বুঝছো। সরল রেখা এই জিনিসটা কাকে বলে? মানে এটাকে যদি আমি বিন্দুর চলমান বিন্দু সাপেক্ষে চিন্তা করতে পারি, যেমন বৃত্তকে চলমান বিন্দু সাপেক্ষে চিন্তা করতে পারছিলাম বলে আমি আসলে তার সমীকরণ সহজে বের করতে পারছি স্থানাঙ্ক দিয়ে। এখন আমার কথা হচ্ছে সরল রেখা কি, এটা কিভাবে বলতে পারি? তার কোনো আইডিয়া আছে যে আমি সরল রেখা কি এটা কেমনে বলতে পারি? মানে সঞ্চার পথ দিয়ে, সঞ্চার পথ দিয়ে যদি সরল রেখা বলতে চাই তাহলে কি বলবো? আইডিয়া না থাকলে এমনি একটি যদি কোনো, নির্দিষ্ট বিন্দু থেকে চলমান কোন হ্যাঁ একটা পথে নির্দিষ্ট চলতে বিন্দু থেকে, থাকা যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান। মানে সঞ্চার পথ যদি দিক পরিবর্তন না করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এই কথাটা আর কিছুই না। ভালো আছে, ভালো বলছো। এক্স্যাক্টলি এই কথাটাই ও যেটা বললো। তুমি চিন্তা করো, ধরো তোমাকে বললাম যে তুমি মানে এই, সোজাসুজি আর হ্যাঁ কি। এক্স্যাক্টলি, সরল রেখা মানে কি সোজা। তেমনি তুমি ধরো এই বিন্দু থেকে স্টার্ট করে কোনো দিক দিক পরিবর্তন করে নেই, একই যে দিক ছিল সেদিকেই চলতেছে, তাহলে এটা সরল রেখা হবে না? সারা জীবন তুমি একই দিকে যাচ্ছ। তাহলে এক্স্যাক্টলি এই কথাটাই হচ্ছে তোমার সঞ্চার পথ। ও যেটা বললো এক্স্যাক্টলি তাই, যে আমার যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্টার্ট হয়ে একটা বিন্দু যদি দিক পরিবর্তন না করে সোজা একটা দিকেই চলতে থাকে, সেই যে দিকটা সে চলতে থাকবে, ধরো এই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এ যদি দিক পরিবর্তন না করে একটা এক্স্যাক্টলি যে কোনো একটা দিকে চলতে থাকে, যে দিকটা হবে সেটা, যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে আসলে আমার সরলরেখা। এটা হচ্ছে সঞ্চার পথের ডেফিনেশন। এই জিনিসটা খুবই 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 কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে, সেটা তো বুঝলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমার সরলরেখার তাহলে সিস্টেমটা কি? যে আমার দিকটা নির্দিষ্ট, দিক নির্দিষ্ট, এটা মনে রাখবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন আমি একটু অন্য অন্য আলোচনায় যাই। তাহলে সরলরেখার দিক নির্দিষ্ট, তার মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলা শুরু হয়ে যদি নির্দিষ্ট দিকে চলাচল করে, মানে একটা দিকটা ফিক্স না, মানে দিকটা ফিক্স থাকে, তাহলে সেটা হচ্ছে আসলে আমার সরলরেখা। এখন একটা তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বিন্দুর পিছনে যেতে গেলে তো আসলে দিকটা চেঞ্জ করতে হবে। এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করো যে ধরো তোমার এই যে পিছন থেকে যাত্রা শুরু করছে সারা জীবন, মানে শেষ হয় নাই, এই পিছন থেকে যাত্রা শুরু করে এদিকে সারা জীবন চলতেছে। অথবা এভাবে চিন্তা করতে পারো যে আমি এক্স্যাক্টলি উল্টা দিকে গেলেও আমার দিকটা টেকনিক্যালি চেঞ্জ হয় নাই, কারণে তুমি বলতে পারো যে পুরো জিনিসটা হচ্ছে আমার আসলে একটা সরলরেখা। এটা কি ক্লিয়ার? মানে আমার দিক চেঞ্জ না করে এটা একটা সরলরেখা। এটা কি বোঝাতে পারছে জিনিসটা? জি ভাই বুঝছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ বের করতে চাচ্ছি। যেমন সঞ্চার পথের আইডিয়াটা যেহেতু পেয়ে গেছি, তাহলে সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তাহলে আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সরলরেখার জন্য দিক নির্দিষ্ট থাকে। এখন সরলরেখার দিক তুমি কিভাবে বোঝাবা? ধরো তোমাকে বললাম যে এটা একটা ই আছে, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এই জিনিসটা আমি ধরো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা ধরো এরকম আছে, এই সরলরেখাটার নাম দিলাম ধরো এবি। এই এবি সরলরেখার সমীকরণ আমি বের করতে যাচ্ছি। তাহলে আমার কি কি জিনিস লাগবে একটু বলতে, কি বলতে পারবা? মানে কি কি জিনিস জানা লাগবে? আমি কি কি জিনিস এ জানা এর লাগলে, স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক। হ্যাঁ এক্স্যাক্টলি এভাবে বলা যায়। তুমি এভাবে চিন্তা করো যে আমার অ্যাটলিস্ট কি কি জিনিস জানা লাগবে, এটাও বলতে পারো। আবার আমি এভাবে বলতে পারি যে এই সরলরেখাটাকে আমি যদি ইউনিকলি চিনাইতে চাই, ইউনিকলি চিনাইতে চাই কথাটা মানে কি, মানে এই সরলরেখা, এই সরলরেখাকে আমি চিনাইতে চাই, মানে এই সরলরেখার সমীকরণ বের করতে চাই, মানে এক্স্যাক্টলি এই সরলরেখার সমীকরণ বের করতে চাই, তাহলে আমার মিনিমাম কয়টা জিনিস লাগবে? মিনিমাম কয়টা জিনিস আমাকে বলতে হবে, বলতে পারবা? চারটা। মিনিমাম কয়টা? চারটা দিয়ে বলা যাবে, কেমন কোন চারটা? এই যে এ দুইটা মান, বি এর দুইটা মান, ও আচ্ছা, মানে হ্যাঁ স্থানাঙ্ক ওই দিক থেকে চিন্তা x1। করলে চারটা, হ্যাঁ ঠিক আছে ভালো বলছো। একটা জিনিস খেয়াল করো তো, তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি যদি এই সরলরেখার উপর যে কোনো দুইটা বিন্দু বলে দেই তাহলে হয়ে যাবে না? কারণ এই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখা পৃথিবীতে আসলে একটাই আছে, রাইট? জি। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি এটা বলতে পারি যে তুমি তোমার তুমি যদি এখানে আমি দুইটা বিন্দু দিয়ে দেই, এ আর বি দুইটা বিন্দু দিয়ে দিই, তাহলে আমি আসলে সরলরেখাটাকে এক্স্যাক্টলি চিনাতে পারবো। আচ্ছা, এটাকে চিনাতে গেলে এই একটা ওয়ে থাকতে পারে, আবার আর একটা ইজি ওয়ে আছে, যেমন তোমাদের একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সরলরেখার দিকটা যেহেতু ফিক্সড, তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো তো এটা করতে পারি কিনা, যে আমি সরলরেখার এই বিন্দুটা বলে দিলাম এবং এই যে এই দিকে চলতেছে সেটা সেটা তাকে বলে দিলাম।
তার মানে এখানে দুইটা বিন্দু দিয়ে দিলেও হবে, আমি একটা কাজ করতে পারি, একটা বিন্দু দিয়ে দিতে পারি, একটা দিক দিয়ে দিতে পারি, তাহলেও হবে না? মানে অ্যাটলিস্ট দুইটা জিনিস লাগবে, আমি অনেকভাবে প্রকাশ করতে পারি। দুইটা দিক। এই একটা বিন্দু দিয়ে দিতে পারি আর একটা দিক দিয়ে দিতে পারি। এই দিকটা নিয়ে আমাদের আসলে ইন্টারেস্ট আছে, যে এখন এই দিকটাকে কিভাবে প্রকাশ করা যায়। তোমরা এই জিনিসটা অলরেডি মনে হয় পড়ছো। একটা জিনিস খেয়াল করো, আমি একটা বিন্দুর দিক প্রকাশ করতে গেলে কি বলতে পারি দেখো তো। এখন তোমাদের একটা জিনিস মাথায় আসতে পারে যে শুধু দিক বললে কি আসলে মানে সরলরেখাটাকে চেনানো যাবে? মানে আমি যদি শুধু দিক বলি তাহলে তুমি কি সরলরেখাটা খুঁজে পাবা? আমি ধরো তোমাকে বললাম যে এই এবি, এই দিকে এই দিক বরাবর যে কোনো সরলরেখা, এই দিক আমি শুধু দিকটা বলে দিচ্ছি, বিন্দুটা বলে দিই, তাহলে কি তুমি সরলরেখা বলতে পারবা? সরলরেখাকে বের করতে পারবা সরলরেখা সমীকরণ? না। কেন পারবো না? বুঝতেছি না। চিন্তা করো, তোমাকে ধরো বললাম যে আমি দিক বলে দিলাম, দিক মানে হচ্ছে তোমার এটা এদিক বরাবর যায়, শুধু সেটাই বলে দিলাম। কিন্তু কথা হচ্ছে এটা এদিক বরাবর যায় কোনটা দিক, কোন দিক থেকে শুরু হবে, কোন বিন্দু থেকে শুরু হবে সেটা তুমি জানো না। ধরো তোমাকে বললাম এই যে এইটা, এর সমান্তরাল একটা রেখা টানলাম, এটাও তো আসলে এক্স্যাক্টলি ওইদিকেই যায়। আবার এই সরলরেখা টাকলাম, এটাও তো আসলে ওইদিকেই যায়। তার মানে আমি যদি শুধু দিক বলে দেই কিন্তু এটা তো ওই বিন্দু দিকে যায় না ভাইয়া। এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি, তার মানে শুধু দিক বললে স্থানাঙ্ক স্থানাঙ্ক এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি শুধু দিক বললে কাজ হবে না, তোমার এই বিন্দুটাও লাগবে। তার মানে তোমার মিনিমাম দিক দুইটা জিনিস লাগবে, যে মিনিমাম দুইটা জিনিস লাগবে তোমার বলার জন্য। হয় তুমি দুইটা বিন্দু বলে দিতে পারো, অথবা তুমি একটা বিন্দু বলে দিতে পারো আর একটা দিক বলে দিতে পারো, ঠিক আছে? এখন এই দিকটা এই দিকটা বলে দেওয়ার অনেকগুলো উপায় আছে। একটা ভালো উপায় হচ্ছে তোমার কোণ। এখন স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে যে এই যে সরলরেখা আছে, এই সরলরেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণটা আমরা আসলে বলে দিব, ঠিক আছে? আমি তোমাকে সাধারণত যদি বলা হয় যে আচ্ছা এই সরলরেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা দিক প্রকাশ পায় গেল না, কারণ এই এক্স অক্ষের সাথে পজিটিভ দিকের সাথে 30 ডিগ্রি মানে কি এই দিকটা, এখান থেকে যদি 30 ডিগ্রি হিসাব করি তাও তো দিকটা সেমই থাকতেছে, দিকটা তো আলাদা হচ্ছে না, রাইট? এই জিনিসটা কি বুঝছো? জি। তার মানে পজিটিভ কোণ নিতে হবে। হ্যাঁ, আমরা এটা মনে রাখবা, এক্স অক্ষের পজিটিভ এক্স মানে পজিটিভ এক্স অক্ষের দিকের সাথে তার সাধারণত তোমাদের বলে দিবে। এখন এটা না হলে অন্যভাবে তুমি বলতে পারো, পজিটিভ এক্স অক্ষের দিকের সাথে বলতে পারো, অন্য দিকের সাথে তুমি বলতে পারো, সমস্যা নাই। কিন্তু কাহিনী হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এইটা কি বুঝছো, তার মানে সাধারণত দিক বোঝাতে গেলে আমরা পজিটিভ এক্স অক্ষের দিকের সাথে বুঝাই। পজিটিভ এক্স অক্ষের থেকে সাথে দিকটা তোমাকে সবসময় বলে দিই, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা ঢাল বলে একটা জিনিস পড়ছো, মনে আছে ঢাল জিনিসটা কি? হ্যাঁ। ঢাল কি বলো তো? জি ভাইয়া। ঢাল কি জিনিস? একটা সরলরেখার ঢাল y এর চেঞ্জ আর হচ্ছে x ডিভাইডেড বাই x এর চেঞ্জ। এক্স্যাক্টলি এই ওরে। জিনিসটা মনে রাখবা যে এটা মনে আছে। ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা মনে রাখবা। এটা হচ্ছে আমার ঢাল, ঠিক আছে? এটাকে বলা হয় ঢাল অথবা স্লোপ। এই কনসেপ্টটা শুধুমাত্র ফিজিক্সে বা ম্যাথে না, শুধু ম্যাথে না, অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? এখন এই ঢাল জিনিসটাকে এটা এইভাবে মনে রাখবা, তোমরা ঢালু শব্দের সাথে পরিচিত না? ঢালু মানে কোনটা বেশি ঢালু বা উঁচু জি বা ভাইয়া। খাড়া, এই জিনিসটাতে পরিচিত না? এইখান থেকে আসলে হ্যাঁ। কনসেপ্টটা জি আসছে। ভাইয়া, ঢালু। তোমরা সবসময় মনে রাখবা যে আমার একটা সরলরেখার ঢাল মানে হচ্ছে যে এই সরলরেখার উপর দিয়ে আমি যদি ধরো এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে চাই, তাহলে আমার কি পরিমাণ কষ্ট করতে হবে। আমি এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম এখানে দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আমি এই দুইটা সরলরেখার উপর দিয়ে বায়ে বায়ে উপর এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাই, মানে এই ডান পাশে ডান দিকে যেতে চাই। তাই এইখান এখন আমাকে বলো তো কোনটায় আমার কষ্ট বেশি হবে? এই ডান পাশে 2 নাম্বারটায় কষ্ট বেশি হবে নাকি 1 নাম্বারটায় কষ্ট বেশি হবে? বাম পাশেরটায় কষ্ট কম হবে আর ডান পাশেরটা বেশি হবে। মানে এইখানেটা আমার কষ্ট কম হবে পজিটিভ দিকে যাইতে, আর এখানেটা আমার কষ্ট জি। বেশি হবে কারণ এটা বেশি উঁচু, মানে এটা বেশি খারাপ। বেশি সবসময় উঁচু। মনে রাখবে ঢাল জিনিসটা হচ্ছে এটা একটা চেঞ্জ করে, মানে এটা একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে তোমার এক্স এর। এখন এখন আরেকটা কথা বলতে পারি, ঠিক আছে? এটা যেহেতু তোমরা বললা কষ্ট বেশি হবে কম হবে, এটা কেমনে বুঝবা? মানে কিভাবে মেজার করা যায় জিনিসটাকে, মানে কিভাবে মাপা যায় যে এই কোনটায় বেশি কষ্ট হবে কোনটায় কম কষ্ট হবে? যেটা কম কোণ হবে, যেটার কোণের মানটা কম হবে ওইটা বেশি হবে ভাইয়া। হ্যাঁ, এইভাবে চিন্তা করা মানে যায়। আরাম বেশি হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি চিন্তা করো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তুমি বুঝতেই পারতেছো 60 ডিগ্রির জন্য তোমার আসলে উঠতে বেশি কষ্ট হবে। মানে টাফ হয়ে যাবে। আমি যদি এখানে ডান পাশের দিকে যেতে চাই, মানে এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাই, তাহলে আমি আসলে এই কম ঢালুটা ইজিলি উঠতে পারবো, আর এটার বেশি ঢালু এই জন্য আমি উঠতে আমার কষ্ট হবে। এটাকে এভাবে চিন্তা করা যায় যে কোনটা যার বেশি হবে তার জন্য আমার উঠতে বেশি কষ্ট হবে। এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, একটু খেয়াল করো যে দেখো আমি ধরো এই সেম পরিমাণ সামনের দিকে আগাতে যাচ্ছি, ধরো এখানে আমি 1 মিটার আগাতে যাচ্ছি,
এখানে আমি 1 মিটার আগাতে যাচ্ছি। দেখো এইখানে 1 মিটার আগাতে গেলে আমার একটুখানি উঁচুতে উঠতে হচ্ছে, আর এখানে 1 মিটার আগাতে গেলে আমার এত বেশি উঁচুতে উঠতে হচ্ছে। তার মানে এক্স অক্ষে সেম পরিমাণ আগাইতে গেলে আমি ওয়াই অক্ষে যার উচ্চতা বেশি তার জন্য আমার কষ্ট বেশি হবে না? কথাটা কি বুঝতে হ্যাঁ। পারছি? মানে এক্স অক্ষে সেম আগানোর জন্য ওয়াই অক্ষে আগাইতে, ওয়াই অক্ষে যার বেশি উঠতে হবে তার জন্য আসলে কষ্ট বেশি হবে। তার মানে তোমরা এই কথাটাকে একটা ওয়েতে পড়ছো, তোমরা মনে আছে কিনা তোমাদের, রাইজ ওভার রান, এই কথাটা পড়ছো? হ্যাঁ, ঢালের সময় পড়ছি। এটা হচ্ছে তোমার ঢাল, এটাকে বলা হয় ঢাল। রাইজ ওভার রানকে ঢাল কেন বলে? এবার চিন্তা করো, তুমি ধরো এই 1 মিটার যাইতে চাও এক্স অক্ষে, তাহলে তোমার ওয়াই অক্ষে কত মিটার উঠতে হবে? তা এই এক্স অক্ষে যতটুকু গেলা সেটাকে বলা হয় রান, বা কতটুকু সামনে আগাইলা। আর উপর দিকে কতটুকু উঠলা সেটাকে বলা হয় তোমার রাইজ। ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস চিন্তা মানে করতে ডেল পারো। ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে এখানে চিন্তা করো, তোমার এক্স অক্ষে সেম পরিমাণ যাইতে ওয়াই অক্ষে যতটুকু চেঞ্জ হয়। এবার এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে ধরো তুমি এই পয়েন্টে আসো, এই পয়েন্টটা হচ্ছে তোমার x1, y1। এখন তুমি যেতে যাচ্ছ x2, y2 পয়েন্টে, এই রেখা বাইরে। এখন তুমি এক্স অক্ষে কতটুকু চেঞ্জ হচ্ছে? তোমার এক্স অক্ষে চেঞ্জ হচ্ছে তোমার ডেল এক্স পরিমাণ চেঞ্জ হচ্ছে, অথবা এটাকে তুমি বলতে পারো যে x2 x1 পরিমাণ চেঞ্জ হচ্ছে। আর ওয়াই অক্ষে চেঞ্জ হচ্ছে কতটুকু? y2 y1 ওয়াই পরিমাণ চেঞ্জ মাইনাস হচ্ছে। ওয়াই ওয়ান। বা এটাকে আমরা এটা বলি ডেল ওয়াই পরিমাণ চেঞ্জ হচ্ছে। আমি তোমাদের বললাম যে আচ্ছা, এইখানে আমার যদি এক্স এর একক মানের জন্য ওয়াই এর মানটা বড় হয়, মানে দেখো ওয়াই এক্স এর 1 মিটারের জন্য ওয়াই এর যদি বেশি মান বড় হয়, তার ঢাল বেশি বা তার কষ্ট বেশি। এই জন্য এই কথাটাকে বলা হয়, এইভাবে চিন্তা করো যে ডেল এক্স পরিমাণ আমি যদি এক্স অক্ষে যাই, তাহলে আমার ওয়াই অক্ষে কত দূরে যাচ্ছি? ডেল ওয়াই পরিমাণ যাচ্ছি না? দেখো এক্স অক্ষে ডেল এক্স পরিমাণ গেলে আমি ওয়াই অক্ষে যাচ্ছি ডেল ওয়াই পরিমাণ। তাহলে এক্স অক্ষে 1 ইউনিট গেলে ওয়াই অক্ষে কত ইউনিট যাওয়া? ডেল ওয়াই বাই ডেল এক্স পরিমাণ যাবা না? এই জিনিসটা দিয়ে আমরা আসলে স্লোপ মেজার করি বা ঢাল মেজার করি। এই কথাটা কি বুঝছো? জি। তাহলে একটা সরলরেখার জি, ঢাল বুঝছি। বা একটা সরলরেখার উঠতে কতটুকু কষ্ট হয় এটা বোঝাবে যে একক পরিমাণ এক্স এর জন্য আমি কতটুকু ওয়াই কে বাড়াচ্ছি। মানে রাইজ ওভার রান, আমি কতটুকু উপরে উঠছি, মানে ডেল এক্স ডেল ওয়াই, আর কতটুকু সামনে আগাইছি এটাকে বলা হয় ডেল এক্স। এই জন্য এটাকে মনে রাখবা যে একটা সরলরেখার জন্য এই ঢালটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তোমার এই দুইটাই আসলে সরলরেখার উপরে থাকতে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হলে আজানটা দিক, তারপর আমি আগাচ্ছি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে সরলরেখার দিক নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটু আলাদা করে করে অন্য জায়গায় যায় ঢাল নিয়ে কথা বলে ফেললাম। এখন কথা হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখানোর এখন আছে, সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং ব্যাপার। আমরা বলতেছিলাম যে আমরা সরলরেখার দিককে কি করতাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেটা দিয়ে বুঝাইতাম, রাইট? এটা একটা কথা। আর আরেকটা কথা তোমাদের বললাম একটু আগে, সেটা হচ্ছে আমার সরলরেখার যদি এইটা সরলরেখা থাকে, এই সরলরেখার যদি আমি ঢাল নেই যে কোনো দুইটা বিন্দুর জন্য, ঢাল কি জিনিস? ধর এখানে তোমার দুইটা বিন্দু আছে x1, y1, আর এখানে আরেকটা বিন্দু আছে x2, y2। এখন আমরা বলছিলাম যে এই সরলরেখার ঢাল কি জিনিস? এই এক্স অক্ষে একক পরিমাণ পরিবর্তনের জন্য ওয়াই অক্ষে যে পরিমাণ পরিবর্তন হয় সেটাকে বলতেছিলাম আমরা ঢাল। মানে এখানে আমি যতটুকু রাইজ করব, মানে এই ত্রিভুজ থেকে চিন্তা করো, আমি যতটুকু রাইজ করব ডিভাইড বাই আমি যতটুকু এক্স অক্ষে যাবো, তার মানে এটা হচ্ছে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স। এই জিনিসটাকে আমরা বলছিলাম ঢাল। ঠিক আছে? এখন এই দুটো আলাদা জিনিস পড়ছিলাম। এখন তোমাদের একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এটা এই কথাটা কি বলতে পারবা যে একটা সরলরেখার ঢাল কি সেম হয়, নাকি সব সময় সেম থাকে, নাকি চেঞ্জ হয়? ভাই সেম হয়। সেম কেমনে থাকে। কেমনে বুঝলা বা কেন বুঝলা? কেন? কারণ যদি এক্স এর মান যদি বাড়ে ভাই, তাহলে ওয়াই এর মানও বাড়বে। আর যদি কারণ এটা কনস্ট্যান্ট হবে ভাই সবসময়। কারণ তাহলে এক্স এর মান যদি কমে, ওয়াই এর মান তো আর শুধু শুধু বাড়তে পারবে না। এইটাতে কি এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে না? এই ভাই এটা তো সরলরেখা না। না না, এই বক্ররেখায় এটাও তো এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে। তাহলে এটার ঢালও কি কনস্ট্যান্ট? না। তাহলে ব্যাপারটা কি তাই যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়বে এই কারণে? না, এমন কিছু না। মানে একটা সরলরেখা তো যখন সোজা থাকে তখনই তো হচ্ছে এক্স এর মান আর মানে x1 আর x2 সেম থাকে, এরকম কিছু না, জানি না। এটা তা না, এটা আরো সোজা। আসলে তোমরা এত কঠিন ভাবে চিন্তা করতেছো, এটা আর একটু সোজা ভাবে বলা যায়। ঠিক আছে? এই বক্ররেখার যেমন জন্য একটা জিনিস সত্য না, কিন্তু এই সরলরেখার জন্য একটা জিনিস সত্য। কিভাবে একটু খেয়াল করো। সেটা হচ্ছে তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো না যে ট্যান থেটা সাইন থেটা এরকম কিছু অনুপাত পড়ছো না? এই অনুপাতগুলো সবসময় ফিক্স থাকে। এখন একটা কাজ হ্যাঁ। করো, আমি ধরো এই যে আমি যে কোনো দুইটা বিন্দু না নিই, এখানে ধরো এই বিন্দুটা অন্য একটা বিন্দু নিলাম, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, সি আর একটা বিন্দু সরলরেখার উপরে নিলাম, এই বিন্দুটা হচ্ছে সি। এখন আমি ধরো এই এক্সটা একটু বাড়ায় দেই, ওয়াইটা একটু এখান থেকে লম্বটা নিই। ঠিক আছে? একটু বুঝো। এখন এটা যেহেতু আনুভূমিক, এটা আনুভূমিক মানে কি? এটা এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা লম্ব।
এখন আমাকে একটা কথা বলতে পারবা যে আমি যদি এখানে ধরো x3y3 নেই এবং আমি এই যে a আর c বিন্দু নিয়ে ঢালটা বের করি, তার মানে x3 মাইনাস x1 ডিভাইডেড বাই y3 মাইনাস y1 বের করি, এটা কি আর এইটা আর এটা কি সমান হবে? যে আমার অ্যাকচুয়ালি আমি ধরো এই দুটো বিন্দু দিয়ে ঢাল বের করি, x1 y1 আর x2 y2 দিয়ে ঢাল বের করি, এটা ঢাল বের করলে এরকম আসবে না, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই x3 সরি y3 মাইনাস y1, ঢাল হয় না, এটা যদি উল্টা ঢাল হয়েছে y2 মাইনাস y1। এখন আমাকে এটা কি বলতে পারবা যে আচ্ছা তাহলে আমি ক্লিয়ার করি, এটা কি বুঝছো? এটা যেহেতু একটা চিন্তা করো যে এইটা কি এই দৈর্ঘ্যটা না, এই x2 মাইনাস x1 দৈর্ঘ্যটা এটা না? আবার তাহলে এই দৈর্ঘ্যটা কি, এই যে বড় দৈর্ঘ্যটা না, আমি ধরো নাম দিই, নাম দিলে বেটার হবে, যে ধরো এই যে এই দৈর্ঘ্যটার নাম দিলাম ধরো b প্রাইম আর এই দৈর্ঘ্যটার নাম দিলাম c প্রাইম। তাহলে এবার বলো যে এই ab প্রাইম জিনিসটা আসলে কি? ab প্রাইম জিনিসটা আসলে x2 মাইনাস x1 না? আবার অবশ্যই ac প্রাইম এটা হচ্ছে তোমার x3 মাইনাস x1। এখন আমাকে একটা কথা বলো, এখানে দুইটা কোণ তো সমান, এইটা দুইটাই তো থেটা, মানে এখন দুইটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না আমি, এই একটা সমকোণী ত্রিভুজ আর এই একটা সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করো এই দুইটা সমকোণী ত্রিভুজ সেম কেন? কারণ এই জিনিসটা আসলে একই সরলরেখা, এ বি সি যদি একই সরলরেখা না হইতো তাহলে কি আমি দুটো সমকোণী ত্রিভুজ একই সাথে পাইতাম? তোমরা সদৃশকোণী ত্রিভুজ পড়ছো না? এই দুটো ত্রিভুজ আসলে সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজ বলতে কোনটা বোঝাচ্ছি? আমি বলতে চাচ্ছি তোমাকে এ বি বি প্রাইম এই ত্রিভুজ আর এ সি সি প্রাইম এই দুইটা ত্রিভুজ হলো সদৃশকোণী ত্রিভুজ। এই সদৃশকোণী ত্রিভুজ থেকে তোমরা বাহুর অনুপাত হিসেব করে করতে পারো, অথবা এটাকে চিন্তা করতে পারো যে tan থিটা দিয়ে চিন্তা করতে পারো। tan থিটা কত হবে? tan থিটা কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব কত? এইটা b প্রাইম বাই ab প্রাইম। সিমিলারলি একইভাবে এই যে বড় ত্রিভুজটার জন্য আমি বলতে পারি যে tan থিটা সমান কত হবে? c c প্রাইম ডিভাইডেড বাই ac প্রাইম। এখন তার মানে একটা জিনিস খেয়াল করো, তার মানে একটা সরলরেখার উপর যে কোনো বিন্দু আমি নিই না কেন তাহলে সবসময় এই অনুপাতটা সবসময় সমান হয়, যে এই যে বি বি প্রাইম আর এ বি প্রাইম এটা আর সি সি প্রাইম এ সি প্রাইম এটা, এই কথাটা সমান হয়। এখন বলো এই বি বি প্রাইম বাই এ বি প্রাইম এটাই আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স না? এই দুইটা পয়েন্টের জন্য x1 y1 এর জন্য। তার মানে আমি যে কোনো দুটো পয়েন্টই নেই না কেন এই যে অনুপাতটা ডেল ওয়াই বাই ডেল এক্স, এই অনুপাতটা আসলে সবসময় ফিক্সই থাকে। কারণ হচ্ছে তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, তোমাকে এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম এখানে দুটো ত্রিভুজ আছে, তুমি এখানে একটা পয়েন্ট নিলা আর এখানে একটা পয়েন্ট নিলা, তাহলে এই যে অনুপাতটা পাওয়া যাবে ডেল ওয়াই বাই ডেল এক্স, আর এখানে ধরো এখানে আরেকটা পয়েন্ট আরো দুটো পয়েন্ট নিলা, তাদের অনুপাত সেমই পাওয়া যাবে, কারণ এই দুটো আসলে সদৃশকোণী ত্রিভুজ হবে। এটা কি বুঝছো? তার মানে এটা যেহেতু একই সরলরেখা এই কারণে আমি আসলে বলতে পারি যে এইখানে সবসময় সদৃশকোণী ত্রিভুজ পাওয়া যাবে, আর সবসময় তাহলে এই ডেল ওয়াই বাই ডেল এক্স এর অনুপাতটা আসলে সেমই থাকবে। কিন্তু একটা বক্ররেখার জন্য তুমি এই কথাটা বলতে পারো না, কারণ একটা বক্ররেখার জন্য তুমি তো আসলে এখানে যে ত্রিভুজটা পাবা, এখানে ত্রিভুজটা কি সদৃশকোণী হবে তার তো গ্যারান্টি নেই। এটা কি বুঝছো? এই কারণে একটা বক্ররেখার ঢাল আসলে কখনোই সেম হয় না সব পয়েন্টে, একটা বক্ররেখার ঢাল চেঞ্জ হয়। কিন্তু একটা সরলরেখার জন্য সবসময় কথাটা সত্য হবে, কারণ হচ্ছে সরলরেখার জন্য তুমি আসলে এক গাদা সদৃশকোণী ত্রিভুজ পাইতে পারো। ঠিক আছে? তার মানে আমি একটু দেখাইতে পারলাম যে একটা সরলরেখার জন্য এই ডেল ওয়াই বাই ডেল এক্স এই অনুপাতটা আসলে ফিক্স থাকে, আর এই জন্য এই অনুপাতটার নাম দিয়েছিলাম আমরা ঢাল। ঠিক আছে? এখন একটা মজার জিনিস খেয়াল করো, এই যে আমি একটা থিটা পাই গেছি না, দেখো তো এই থিটার একটা স্পেশাল পরিচয় আছে, দেখো তো এই থিটাটা এই কোণটা না? আচ্ছা আমি ছবিটা একটু ক্লিয়ার করে রাখি। দেখো আমি যদি তোমাদের এভাবে নেই, ধরো তোমার দুইটা বিন্দু নেই, তোমার দুইটা বিন্দু ধরো এখানে একটা বিন্দু নিলাম x1, y1 আর এখানে একটা বিন্দু নিলাম x2, y2। এখানে যদি দুইটা বিন্দু নিয়ে একটা ঢাল বের করতে চাই তাহলে এই বাহুর নিচের বাহুটা হচ্ছে ডেল এক্স আর উপরের লম্বাটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটাকে আমি বলতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা তোমরা পড়ছো, আর এটাকে আমরা বলছি রাইজ ওভার রান। এখন চিন্তা করো এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এই কোণটা যদি থিটা হয় তাহলে আমি লিখতে পারি না এই ডেল ওয়াই বাই ডেল এক্স সমান আসলে হচ্ছে tan থিটা। এটা কি বুঝছো? হ্যালো জি ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন তাহলে চিন্তা করো এইটা যেহেতু আনুভূমিক তার মানে এই দুটো রেখা সমান্তরাল না, তার মানে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে না। তার মানে আমি একটু আগে তোমাদের বলছিলাম যে দিক সাধারণত কার সাথে বোঝায়? সরলরেখার দিক সাধারণত পজিটিভ এক্স অক্ষের সাথে বোঝায় না? তাহলে আমি এটা বলতে পারি যে পজিটিভ এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটা ট্যান নিলে যেটা পাওয়া যায় সেটা আর ঢাল একই জিনিস আসলে। এটা কি বুঝছো? তার মানে তোমরা এতদিন ঢাল সমান করে আসছিলা কি একটা সরলরেখার জন্য যে কোনো দুইটা বিন্দু নিয়ে ডেল ওয়াই বাই ডেল এক্স, এভাবে তুমি চাইলে ঢাল বের করতে পারো, অথবা আরেকটা ওয়েতে ঢাল বের করতে পারো, সেটা হচ্ছে ট্যান থিটা নিয়ে করতে পারো। এই ট্যান থিটার মধ্যে থিটার পরিচয় কি?
থিটার পরিচয় হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এক্স অক্ষের সাথে কোণ, এটা মনে রাখবা। অবজেক্টিভ। এটা শুধু অবজেক্টিভ না, এটা সারা জীবন কাজে লাগবে, আমি পরবর্তীতে সব জায়গায় কাজে লাগবে। যে এই জিনিসটা পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, এই জিনিসটা ট্যান নিলে যেটা পাওয়া যাবে সেটাও ঢাল, অথবা ডেল বাই ডেল এক্স যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঢাল। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি জি, বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে বলো তো যে তোমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই সরলরেখাটার ঢাল কত? tan 30। tan 30। সবাই কি বুঝছো? 1/3 হ্যাঁ, 1 মানে বাই 1 বাই √3। 3। এখন এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে একটা সরলরেখার ঢাল তুমি চাইলে ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়েও বের করতে পারো, আবার tan 30 দিয়েও বের করতে পারো। এখন এই কেসে যেহেতু ডেল ওয়াই বাই ডেল এক্স বের করা কঠিন, কারণ এখানে তো তোমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো না, তাহলে কিন্তু এখানে তুমি কোনটা জানো, তাহলে ডাইরেক্ট tan 30 দিয়ে কোনটা বের করলেই আসলে বের হয়ে যাবে। এটা কি সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, জি এবার ভাইয়া। বলো, ধরো তোমাকে বললাম যে একটা সরলরেখা স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই সরলরেখার ঢাল কত? প্রশ্ন ক্লিয়ার? আরেকবার বলুন তো ভাই, কোশ্চেনটা বুঝলাম না ভাই। প্রশ্নটা হচ্ছে আমার কাছে এরকম একটা সরলরেখা আছে, এইভাবে একটা সরলরেখা আছে, এই যে ওয়াই অক্ষের সাথে কোনটা তৈরি করছে এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমি বললাম এই সরলরেখার ঢাল কত? সবাই একটু চিন্তা করে tan বলো। 60। হ্যাঁ, tan 60 কেন? ভাইয়া যেহেতু সরলরেখার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ওই মাঝখানেরটা হলো ভাই 90 ডিগ্রি, আর তাহলে ত্রিভুজ থেকে যদি বের করে নিই ভাই ওটা 60 ডিগ্রি, আর এটা বিপরীত 60 ডিগ্রি। আর এক্স্যাক্টলি, তোমাদের এটা মনে রাখতে হবে, তোমরা খালি মনে রাখো tan থিটা, tan থিটা মানে হচ্ছে ঢাল, কিন্তু এই থিটার পরিচয়টা ভুলে যাও। মনে রাখবে থিটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, তার মানে এই কোণটা কার সাথে দেওয়া আছে? ওয়াই অক্ষের সাথে দেওয়া আছে না, এটা দিয়ে আমার কোনো কাজ হবে না, তাহলে আমাকে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ লাগবে। তাহলে খেয়াল করো, আমার এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 60 এই কোণটা আসলে 60 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি বিপরীত যে কোণ। tan 60 ডিগ্রি এটা হচ্ছে আমার ঢাল, মানে হচ্ছে √3। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, নেক্সট ধরো এবার তোমাকে বললাম যে এরকম একটা সরলরেখা আছে, তোমাকে বলা হইলো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ঢাল কত? প্রশ্ন ক্লিয়ার? 135। ঢাল কত? tan 1 আর tan 135 ডিগ্রি। -1 মেবি, শিওর না। tan থিটা, থিটার পরিচয় কি বলছিলাম? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ। এখন প্রশ্ন একটা থেকে যায়, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 45 ডিগ্রি না? জি। কিন্তু এই কোণটা কার সাথে কোণ বলো তো? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে নাকি নেগেটিভ দিকের সাথে? নেগেটিভ। দেখো, তোমরা সবসময় মনে নেগেটিভ রাখবা দিকের সাথে। পজিটিভ দিক মানে হচ্ছে এক্স অক্ষ থেকে ডান পাশে যাচ্ছ, তাহলে এক্স অক্ষ থেকে ডান পাশে গেলে এই কোণটা, এটার সাথে কোণ কিন্তু 45 ডিগ্রি না, এটার সাথে তুমি কোণ নিতে পারো এইটা, এটা হচ্ছে তোমার 135 ডিগ্রি, এভাবে নিতে পারো। 135। অথবা আরেকভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে দেখো এই কোণটা 45 ডিগ্রি হলে এই কোণটাও 45 ডিগ্রি না? কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এখানে ক্লকওয়াইজ গেছি, তাহলে আমি এই কোণটা যদি নিতে চাই তাহলে এটাকে আমার নিতে হবে -45 ডিগ্রি। এটা কি মাইনাস। বুঝছো? তার মানে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে দুইভাবে বের করতে পারি, 135 ডিগ্রি দিয়েও বের করতে পারি, -45 দিয়েও বের করতে পারি। খেয়াল করে দেখো দুইটার ভ্যালু আসলে সেমই আসবে। তুমি এটাকে বলতে পারো যে tan রাইট হবে। -45 ডিগ্রিও বের করতে পারো, এটা যা আসবে tan 135 ডিগ্রি এটাও তাই আসবে, হিসাব করে দেখতে পারো। এটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে এখন যে পরীক্ষা কোনটা লিখবো ভাই? দুইটাই লিখলে কি রাইট দিবে স্যাররা ভাই? এই তুমি এটার ভ্যালু বের করো, ভ্যালু একটাই আসবে, এটা ভ্যালু -1ই জি, আসবে। ভ্যালু তো সেম। দুই ক্ষেত্রে ভ্যালু -1ই আসবে, কাজেই সমস্যা নেই। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে এই জিনিসটা নিয়ে যাতে কারো কোনো কনফিউশন না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমি একটু বোঝাতে পারলাম যে আমরা যখন ঢাল বের করতে যাব তখন ঢাল বের করার সময় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে ঢাল বের করব। এখন ঢালের ইম্পর্টেন্সটা কোথায়? তোমাদের বললাম ঢাল দিয়ে সাধারণত দিক বোঝায়, রাইট? হ্যাঁ। এটা বুঝছো সবাই? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আসল কাজে ফেরত যাই। সেটা হচ্ছে তোমাদের বলতেছিলাম যে সরলরেখার সমীকরণ বের করব, এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের উদ্দেশ্য। তাহলে সরলরেখার সমীকরণ বের করতে অনেকভাবে বের করা যায়। প্রথম পদ্ধতি যেটা, সেটা সোজাটা, আমি সেটা অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে শুরু করি। তোমরা যেহেতু দুটা বিন্দু দিয়ে বলছো, তাহলে আমি দুটা বিন্দু দিয়ে শুরু করি, ঠিক আছে? না, দুটা বিন্দু না, আমি আসলে একটা বিন্দু আর একটা ঢাল বেশি পছন্দ করি, ওটা আগে দেখি। ধরো তোমাকে বললাম তোমার সেরকম একটা সরলরেখা আছে, এটা এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা হচ্ছে তোমার x1, y1, এই বিন্দু দিয়ে যায়, এবং এই সরলরেখার ঢাল হচ্ছে
ঢাল সাধারণত এম দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এই সরলরেখাটার সমীকরণ কত। তার মানে আমি এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল রাখো। এখানে আমার একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, অথবা এই ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে মনে মনে চিন্তা করবা দিক, দিক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বিন্দু দেওয়া আছে x1, y1 এবং ঢাল দেওয়া আছে m, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটার সমীকরণ কিভাবে বের করবা। এখন চিন্তা করো, তোমাদের গতদিন পড়াইছিলাম না, কি বলে সঞ্চারপদ পড়াইছিলাম না? সঞ্চারপদ। একটা কি বিন্দু নেব? হ্যাঁ, আবার চলমান বিন্দু নিতে হবে এক্স এক্স্যাক্টলি। ওয়াই। চিন্তা করো, তোমাদের গতদিন মুভিং পয়েন্ট, সঞ্চারপদ পড়াইছিলাম না? সঞ্চারপদে একটা মুভিং পয়েন্ট ধরতে বলছিলাম না? পরে শর্ত, তারপরে শর্ত অ্যাপ্লিকেশন। তাহলে মুভিং যদি পয়েন্ট ধরি, তাহলে দেখো এখানে শর্তটা পরে হিসাব করতেছে, আগে মুভিং পয়েন্টটা ধরো। তার মানে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, ওয়াই ধরে নিলাম, এটা হচ্ছে আমার মুভিং পয়েন্ট। এই মুভিং পয়েন্টের মধ্যে এক্স ওয়াই আছে, এবং আমি যদি এই মুভিং পয়েন্টের উপর শর্তটা অ্যাপ্লাই করি, তাহলে আসলে আমার সমীকরণটা চলে আসবে, ঠিক আছে? এখন খেয়াল করো, শর্তটা কি হবে ভাই? এই তো মজা। এখন একটু খেয়াল করো যে তোমার ঢাল কত দেওয়া আছে, ঢাল এম দেওয়া আছে না? এখন বলো সরলরেখার ঢাল কিভাবে বের করা যায়? তোমাদের বলছিলাম সরলরেখার ঢাল দুইভাবে বের করা যায়। সরলরেখার ঢাল দুইভাবে বের করা যায়, ট্যান থিটা দিয়ে বের করা যায়, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে বের করা যায়। এখন তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম ট্যান থিটা দিয়ে বের করা। এখন চিন্তা করো, এই সরলরেখার উপর তুমি দুইটা বিন্দু অলরেডি জানো না, এই একটা বিন্দু এ আর একটা বিন্দু পি। তাহলে এই দুইটা বিন্দু জানা থাকলে তুমি ঢাল বের করতে পারবে না। তাহলে এই দুইটা বিন্দুর জন্য ঢাল কত হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স না? তাহলে এর জন্য ডেল ওয়াই কত হবে বলো তো? ডেল ওয়াই মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আমার ডেল ওয়াই, y minus y1। তাহলে এখানে আমার ডেল ওয়াই হবে তোমার আসলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল এক্স কত হবে? x x minus minus x1। x1। তাহলে এবার বলো ঢাল কত হবে? ঢাল হবে তোমার y minus ডেল ওয়াই y1 বাই divided ডেল by এক্স, এটা মানে হ্যাঁ হচ্ছে del তোমার x। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। কিন্তু খেয়াল করো, এটা তাহলে তোমার শর্ত, কিন্তু এখানে কাহিনী শেষ হয় নাই। কাহিনী দেখো, এই ঢালটা তোমার দেওয়া আছে m, তাহলে এটা সমান m, এটা তাহলে শর্ত না y তোমার? minus y হলো m into x minus x1 হ্যাঁ, ওইটা। তাহলে এটাকে একটু সুন্দর করে সাজাও, তাহলে তোমার সমীকরণ পেয়ে গেছো। দেখো তো এটা এরকম আসতেছে না, y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু m। অথবা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো এইভাবে যে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি বোঝাতে পারছে? জি। তার মানে আমার যদি একটা সরলরেখার একটা বিন্দু দেওয়া থাকে x1, y1 এবং এর একটা ঢাল দেওয়া থাকে m, তাহলে আমি ইজিলি সরলরেখার সমীকরণ এই ফরম্যাটে বসায় দিলে বের করতে পারবো। এটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। এটা মনে হয় তোমরা 9 10 এ পড়ে আসছো, আজকে অ্যাকচুয়ালি দেখলা যে কিভাবে আসে, ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? সঞ্চয়পত্রের আইডিয়াটা দিয়ে এই জিনিসটা খুব ইজিলি করা যায়। এটা কি সবাই বুঝছো? মানে তোমরা এই ফরম্যাটটা মনে রাখবা যে আমার যদি একটা বিন্দু x1, y1 আর একটা ঢাল m দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা মনে রাখবা। কিভাবে আসে যদি ভুলে যাও এভাবে বের করে দিবা, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, এটা যদি ভাই, clear এখন হয়ে থেকে কি থাকে- তা আমরা যে ম্যাথগুলো করব ওগুলোর মধ্যে কি সঞ্চয়পদের ধারণা রাখতে হবে, নাকি না, সঞ্চয়পদ রিলেটেড তোমার কোনো ম্যাথ সঞ্চয়পদ আছে? দিয়ে করা লাগবে না, তুমি এই ফরম্যাটটা ডাইরেক্ট বসা দিতে পারবা, সমস্যা নেই। তুমি জাস্ট বললেই হবে যে এই সরলরেখাটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায় এবং এর ঢাল এত, সুতরাং তার সমীকরণ হবে এত। এভাবে বললেই হবে, তোমার সঞ্চয়পদ প্রথম থেকে নিয়ে আসা লাগবে না। তুমি ফরম্যাটগুলো শিখতেছো এই কারণেই যাতে করে তুমি আসলে তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারো। কারণ তোমরা দেখবা যে একটা প্রবলেমের মধ্যে অনেক কিছু করা লাগবে, শুধুমাত্র সমীকরণ বের করা ছাড়াও না, আর অনেক কিছু করা লাগবে। তাহলে যদি তুমি একবারে শুরু থেকে শুরু করতে চাও, তোমার অনেক কষ্ট হবে। এই কারণে কষ্ট কমানোর জন্য তোমার এই ফরম্যাটগুলো মনে রাখবা। এই একটা ফরম্যাট, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বিন্দু আর ঢালের ফরম্যাট। এখানে তোমার বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, এই জন্য তোমাকে এটা বলা হয় পয়েন্ট স্লোপ ফরম্যাট। মানে বিন্দু আর ঢালের সম্পর্ক। হ্যাঁ, বিন্দু আর ঢাল জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করবা কিভাবে, এটা একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা তুমি মনে রাখতে পারো, অথবা তুমি এভাবে বের করে নিতে পারো যদি ভুলে যাও। তবে ডাইরেক্ট তুমি চাইলে সব ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝে যায় থাকে তাহলে আমি এটা একটা এক্সাম্পল করতে পারি। তোমার এই প্রবলেমটা একটু খেয়াল করো, দেখা যাচ্ছে এটা? না। দেখা না। যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে বলা হয়েছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তোমার সমীকরণ চাইছে যেটা 3, -2 বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে। তোমার সরলরেখার সমীকরণ চাইছে যেটা এই 3, -2 বিন্দু দিয়ে যায় এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা এই মাত্র শিখে আসলাম যদি আমাদের একটা বিন্দু দেওয়া থাকে x1, y1 এবং ঢাল দেওয়া থাকে, তাহলে আমি সরলরেখার সমীকরণ একবারে বের করতে পারি, সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান।
এখন খেয়াল করো, এটা আসলে এই ফরম্যাটে পড়ে যাচ্ছে না অলমোস্ট। একটা বিন্দু দেওয়া আছে আর কোণ দেওয়া আছে, এই কোণটা থেকে ঢাল বের করতে পারবে না। আমাকে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ কত বলা আছে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ বলা আছে 135 ডিগ্রি। তাহলে ঢাল কত বলো তো? -1 -1 তাহলে tan 135, হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে তোমার 135 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে আমাকে বলো তোমার ঢাল m এর ভ্যালু দেওয়া আছে -1, বিন্দু দেওয়া আছে x1 হচ্ছে তোমার 3, -2। তুমি ডাইরেক্ট বলতে পারো সুতরাং সরলরেখার সমীকরণ হবে y - y1 হচ্ছে তোমার -2 ইকুয়াল টু m হচ্ছে -1 x into x1। The answer x y equal to 1. হ্যাঁ, এটাকে একটু সুন্দর করে সাজায় লিখতে পারো, ঠিক আছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? মানে এটা কিভাবে বের জি করলাম এটা কি জি বুঝছো? এখন তোমাদের এই চ্যাপ্টারগুলোতে এখন উদ্দেশ্য এটাই, তোমার বিভিন্ন জিনিসপত্র দেওয়া থাকবে, সেখান থেকে সরলরেখার সমীকরণ বের করবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? তাই অ্যান্সারই কি ভাইয়া, আমাদের যে সংখ্যাটা আসবে ওটা কি ইকুয়ালের ডান পাশে লিখবো নাকি বাম পাশে লিখবো? হ্যাঁ, আসতেছি। এখন কথা হচ্ছে, এটা আমি কেন বললাম আসতেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছো। এখন খেয়াল করো, ধরো তোমাকে বললাম যে একটা সরল রেখার সমীকরণ তো আমরা পড়তেছি। তা আমরা সরলরেখা সমীকরণে একটা ফরম্যাট দেখলাম, সেটা হচ্ছে y - y1 = m × x - x1। ভালো কথা। এখানে m হচ্ছে ঢাল এবং এই x1 y1 হচ্ছে একটা বিন্দু, রাইট? আচ্ছা, এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে অনেকগুলো সমীকরণ আছে, ধরো x + y = 3xy + 4 = 0 একটা, তারপর x² + x + y = 0 একটা, x + y + 4 = 0 একটা, এরকম অনেকগুলো সমীকরণ আছে। এখন বলো তো এর মধ্যে কোনটা সরলরেখার সমীকরণ? দেখে কি বলতে পারবা? 3 নম্বরটা মনে হচ্ছে। বাকিগুলো না কেন? 3 নাম্বারটাই হবে, কারণ না না না, বাকিগুলো 1 তো নাম্বারটাও ভাইয়া হতে পারে। 1 নাম্বারটাও হতে পারে। শিওর না। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। এখন তোমাদের এটা জানতে হবে যে কিভাবে শিওর হবা, ঠিক আছে? এটা মনে রাখবা। ওটা তো দ্বিঘাত। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা তোমরা কোথাও জানি পড়ছো যে দ্বিঘাত হইলে হবে না। হ্যাঁ, এখানে খেয়াল করো, হায়াতে ছিল আমাদের। হ্যাঁ এটা এখন আমি একটু সরলরেখার সমীকরণে চলকের ঘাত 1 হয় না? এক্স্যাক্টলি এখন চিন্তা করো হ্যাঁ, যে 1 আর 3 হবে এটা। আমি 1 আর 2 হবে না, 3 হবে, কারণ সরি, এখানে 3 সব এক ঘাত। এখন আমি এভাবে না ব্যাখ্যা করে অন্য একটা ভাবে ব্যাখ্যা করি। খেয়াল করে দেখো যে আমি যদি একটা বিন্দু বের করতে পারি সরলরেখার x1, y1 এবং আরেকটা ঢাল বের করতে, আর তার ঢাল বের করতে পারি m, তার সরলরেখাটার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1, রাইট? এখন খেয়াল করো, পৃথিবীর সব সরলরেখার সমীকরণে আসলে এই ফরম্যাটে লেখা যাবে না। পৃথিবীর সব সরলরেখায় তো একটা ঢাল থাকবে এবং তার একটা বিন্দু থাকবে, এটা কোনো সন্দেহ আছে? এটা সবসময় সত্য না? এটা পৃথিবীর যে কোনো সরলরেখার জন্য সত্য না? হ্যাঁ। তার মানে পৃথিবীর সব সরলরেখাকে আসলে এই ফরম্যাটে লেখা যাবে, যেখানে y - y1 = m × x - x1 থাকবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে, খেয়াল করে দেখো, তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে যে সরলরেখার ঢাল সবসময় কনস্ট্যান্ট থাকে, ফিক্স থাকে। হ্যাঁ। তার মানে এই mটা আসলে একটা কনস্ট্যান্ট হবে না? জি হ্যাঁ। তাহলে এই সমীকরণটা একটু ভেঙে দেখো কি আসে। এই সরল সমীকরণটা একটু ভেঙে খেয়াল করো, এই জিনিসটা আসে এরকম mx - mx1। এখন সব x আর y গুলো একসাথে আনি। এখানে দেখো এটা আসতেছে mx - y, আর এখানে ধরো এটাকে ধরো ওই পাশে যদি নিয়ে যাই তাহলে এটা আসবে তোমার -mx1 + y1 = 0। এইটাকে এটার দিকে একটু খেয়াল করো। এখানে দেখো পৃথিবীর সব সরলরেখা সমীকরণকে আসলে আমি এই ফরম্যাটে লিখতে পারবো, যে একটা m সাথে x, তারপরে y সাথে mx1 আর y1। খেয়াল করে দেখো এখানে সরলরেখার জন্য যে কোনো একটা বিন্দুর কথা বলছিলাম না, এই বিন্দু মানে কি? এটা একটা ফিক্স পয়েন্ট না? এটা ফিক্স বিন্দু না? তার মানে x y এ কনস্ট্যান্ট, y ও কনস্ট্যান্ট, y1 ও কনস্ট্যান্ট। তার মানে এই জিনিসটা আসলে একটা কনস্ট্যান্ট না? একটু খেয়াল করো, এই লেফট সাইডে এই পার্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই x এর সাথে একটা কনস্ট্যান্ট, y এর সাথে একটা কনস্ট্যান্ট। তার মানে একটা জিনিস খেয়াল করো, একটা সরলরেখার সমীকরণে তাহলে কি কি জিনিস থাকে? একটা সরলরেখার সমীকরণে অবশ্যই একটা x থাকবে, একটা y থাকবে, আর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে, আর কিছু থাকতে পারবে না। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? জি তার মানে এখানে কি x y থাকা সম্ভব? এখানে কি x y আসছে? x y কি থাকবে? এখানে তো x y আসে নাই। না। এখানে যদি x y থাকতে হয় তাহলে m এর ভ্যালু y হতে হবে, কিন্তু m এর ভ্যালু তো কনস্ট্যান্ট, তার মানে এটা হবে না। তার মানে যে কোনো সরলরেখা সমীকরণে কি থাকবে বলো তো? একটা x থাকবে, একটা y থাকবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে। এটাকে একটু সুন্দর করে এভাবে লেখে যে পৃথিবীর যে কোনো সরলরেখা সমীকরণকে এভাবে লেখা যায় ax + by + c = 0। এই কথাটার মানে কি?
এই কথাটার মানে হচ্ছে একটা সরলরেখা সমীকরণে সবসময় x এর সাথে একটা কনস্ট্যান্ট ধ্রুবক থাকবে, y এর সাথে কনস্ট্যান্ট ধ্রুবক থাকবে, আর ইকো লাস্টে একটা হচ্ছে। constant। হ্যাঁ আমারও। আচ্ছা, তার মানে আমরা একটু দেখলাম যে একটা সরলরেখা সমীকরণে কি থাকবে, x থাকবে, y থাকবে এবং কনস্ট্যান্ট থাকবে, x এর সাথে একটা ধ্রুবক থাকবে, y এর সামনে একটা ধ্রুবক থাকবে, আর এই এখানে একটা c থাকবে। এখন এই ফরম্যাটটায় যে আমরা এইভাবে লিখছি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটটাকে বলা হয় সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড বা আদর্শ সমীকরণ, আদর্শ রূপ। ঠিক আছে, আদর্শ রূপ বলে কারণ হচ্ছে তোমরা সাধারণত এই ফর্মটা সব জায়গায় মানে মানুষজন যখন ওই উত্তর টুত্তর লেখে না, মানে বিভিন্ন সরলরেখাকে প্রকাশ করে, তখন এই ফরম্যাটটা দিয়ে সাধারণত প্রকাশ করে। এই জন্য এই ফরম্যাটটাকে আমরা বলতেছি সরলরেখার আদর্শ রূপ। এটা কি ক্লিয়ার সবার কাছে? তার মানে এখানে just খেয়াল করো যে সরলরেখার সমীকরণের মধ্যে সবসময় x এর সাথে একটা ধ্রুবক থাকে, y এর সাথে একটা ধ্রুবক থাকে, আর লাস্টে একটা ধ্রুবক থাকে। তার মানে খেয়াল করো, তার মানে এই সরলরেখার মধ্যে কোনো জায়গায় x স্কয়ার থাকবে না, xy থাকবে না, কিছু x কিউব থাকবে না, কিছুই থাকবে না, sin cos কিছুই থাকবে না। তার মানে এটাকে অন্যভাবে এভাবে বলা যায় যে একটা সরলরেখা খেয়াল করো, শুধুমাত্র x থাকে, y থাকে, একটা ধ্রুবক থাকে, তার মানে এই সব পাওয়ার আসলে 1। এই জন্য আমরা সাধারণত বলি যে একটা সরলরেখা সমীকরণ সবসময় লিনিয়ার হয়। সরি, ভুল বললাম, এটা লিনিয়ার না, মানে লিনিয়ার সমীকরণ নাম দেওয়া হয়েছে এটাকে, যে যদি একটা সমীকরণের ঘাত এক হয় তাহলে সেই সমীকরণটাকে বলা হয় আসলে লিনিয়ার ইকুয়েশন। এর কারণ হচ্ছে এটা যে কারণ একঘাতী সমীকরণ সবসময় একটা সরলরেখাকে প্রকাশ করে, এই জন্য তোমার এই সরলরেখা সমীকরণকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এই জন্য এখানে এইটা সরলরেখা সমীকরণ না কেন, কারণ এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই থাকলে এটা দ্বিঘাত হয়ে যায়, এখানে এক্স স্কোয়ার আছে, এই জন্য এটা বাদ। তোমার এটাই আছে যেটা আসলে একঘাতী সমীকরণ, এটা এক্স এর পাওয়ার 1, এটা এক্স এর পাওয়ার 1, আর এটা তো ধ্রুব। এটা কি বোঝা গেছে সবার কাছে? সো তোমরা যদি এরপরে জি এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা সরলরেখা সমীকরণ কিভাবে চিনবা, বলবা যে একটা সরলরেখা সমীকরণ হচ্ছে একটা একঘাতী সমীকরণ, মানে যে সমীকরণের ঘাত হচ্ছে 1 সেটা হচ্ছে আমার সরলরেখা সমীকরণ। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন তোমাদের প্রশ্ন যেহেতু উত্তর দিয়ে ফেলছি, তাহলে এই যে তোমরা একটু জিজ্ঞেস করলা যে এই যে উত্তরগুলা কি ফরম্যাটে লিখবো, সাধারণত সব উত্তরগুলা সাধারণত তোমরা আদর্শ ফর্মে লিখবা বা সাধারণ সমীকরণে লিখবা, মানে সাধারণ সমীকরণ ওই আচ্ছা এই তোমরা যেটা দেখাইছিলাম তোমাদের, মানে ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c, এই ফরম্যাটে লিখবা। ঠিক আছে, কাজেই এই ফর্মটা লেখার চেষ্টা করো, মানে এটাকে যা আসে আর কি, প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস এক্স প্লাস 3, মানে এটাকে তুমি এভাবে লিখবা যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার আদর্শ সমীকরণ বা স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মে লিখবা। এটা কি ক্লিয়ার সবার কাছে? আর তোমাদের সাধারণত বেশিরভাগ সরলরেখা সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া থাকবে। এটা কি সবাই বুঝছো? একটা সমীকরণ আছে না যে mx প্লাস c, ওই হ্যাঁ, অনুযায়ী তো আসতেছি। মানে সাধারণত এই ফরম্যাটে দেওয়া থাকে, তোমাদের যত সরলরেখা সমীকরণ আছে তুমি যদি উত্তর লেখো, সেই উত্তরে এই ফরম্যাটে দেওয়া থাকবে। তোমাদের যখন প্রশ্নে কোন একটা কিছু চাবে যে এই সরলরেখার সম্বন্ধে কোনো বৈশিষ্ট্য বের করো, তখন দেখবে স্ট্যান্ডার্ড ফর্মেই লেখা থাকে। ঠিক আছে, ওই প্রত্যেকটা ফর্মের একটা নাম আছে, যেমন এই ফর্মটাকে আসলে বলা হয় যে পয়েন্ট স্লোপ ফর্ম, কারণ এই ফর্মটা দিয়ে তুমি আসলে ইজিলি পয়েন্ট আর স্লোপ বের করতে পারো। এই পয়েন্টটা হচ্ছে x1 y1 আর ঢাল হচ্ছে m, এই জন্য এই ফর্মটাকে বলা হয় পয়েন্ট স্লোপ ফর্ম। আর তোমরা যেটা পড়তেছো ওটা একটু পরে আসতেছি, ওটা একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরের পার্টে যাই। পরেরটা হচ্ছে একটু খেয়াল করো, আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সরলরেখা যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং একটা দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে, তাহলে আমি সরলরেখা সমীকরণ বের করা শিখছি। এখন আরেকটা ফর্ম শিখবো, সেটা হচ্ছে এটাও তোমরা মনে হয় 9 10 পড়ে আসছো, সেটা হচ্ছে একটা সরলরেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে, x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে x2, y2। তাহলে সরলরেখা সমীকরণ কি হবে, মানে এখানে তোমার হচ্ছে দুই বিন্দু ফর্ম। এটাও খুব কাজে লাগবে। আচ্ছা, এটা এই মুহূর্তে কারো মাথায় আছে, মানে কেমনে বের করা যায়, অথবা যদি কেউ জানে থাকো? না ভাইয়া, এটা কিন্তু তোমার জানা না থাকলেও বের করা যায়, কারণ আমরা একটু আগে শিখলাম। বলো। ঢাল দিয়ে কি এক্স্যাক্টলি, মানে হচ্ছে ওই যে ডেল এক্স বাই ডেল ওয়াই। এক্স্যাক্টলি, তুমি চিন্তা করো, আমরা একটু আগে শিখে আসছি না, একটা বিন্দু যদি জানা থাকে আর ঢাল জানা থাকে, তাহলে ইজিলি বের করতে পারি সরলরেখা সমীকরণ। তা দেখো, এখানে একটা বিন্দু ধরো, এই বিন্দুটাকে একটা বিন্দু ধরে নিলাম x1, কারণ আমার একটা বিন্দু আমার কাছে আছে x1, y1, আমি জাস্ট ঢাল পাইলেই হয়ে যাবে না? এখন খেয়াল করো, একটা সরলরেখার ঢাল কিভাবে বের করা যায়, দুইটা বিন্দু থেকে del y বাই del x বের করা যায় না? তার ঢাল হচ্ছে তোমার del y বাই del x। তাহলে এখান থেকে বের করো, বের করলে কি আসে, ঢাল মান হচ্ছে তোমার কি বলে, ঢাল হচ্ছে তোমার x2 মাইনাস x1 ডিভাইডেড বাই
সরি আমি বারবার এটা উল্টাপাল্টা লিখি সবসময়। এটা উল্টা হবে Del y2 y y1 মানে y2 minus y1 divided by x2 minus x1। তাহলে আমি ঢাল পেয়ে গেছি। তাহলে ঢাল ধরে নিলাম m। আর আমরা একটু আগে একটা ফরম্যাট শিখে আসছি, যদি একটা বিন্দু x1 y1 আর ঢাল যদি m হয় তাহলে সরলরেখার সমীকরণটা হয় y minus y1 equal to m into x minus x1, তাই তো? x minus x1 তোমরা চাইলে এভাবে বের করে নিতে পারো, আবার চাইলে এই ফর্মটা মনে রাখতে পারো। ফর্মটা এরকম আসবে, দেখো y minus y1 equal to m এর ভ্যালু বের করলাম যে y2 minus y1 divided by x2 minus x1 এর সাথে আসতে তোমার x minus x1। এটাকে একটু সবাই মনে রাখার জন্য একটু সুন্দর করে এভাবে লেখে, দেখো x গুলো একসাথে করো আর y গুলো একসাথে করো, তাহলে জিনিসটা আসলে এরকম দাঁড়ায় যে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই y গুলোকে এই পাশে নিয়ে আসলে এরকম আসবে y minus y1 divided by y2 minus y1, আর এখানে আসছে তোমার x minus x1 divided by x2 minus x1। এখন এই দুইটাকে আসলে একটু মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলে একটু সুন্দর একটা ফর্মেটে আসে। ফর্মটা এরকম যে তোমার x minus x1 divided by এটাকে -1 দিয়ে গুণ করে দিলে এটা আসবে তোমার x1 minus x2, আর ওই পাশে দেখবা y minus y1 divided by y1 minus y2। এই ফর্মটা আসে। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা মনে হয় তোমরা 9 10 এ পড়ছো। যাও না পড়ে জি থাকলে- 99 এটাও পড়ছি। তাহলে না পড়ে থাকলে এটা এখন দেখে নিলাম। তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে x1 y1 আর x2 y2, তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে? x minus x1 x1 minus x2 y minus y1 y minus y2। তুমি এই ফর্মটা আলাদা করে মনেও রাখতে পারো, অথবা তুমি জাস্ট একটা ফর্ম মনে রেখে সেটা থেকে বাকি সব জায়গায় কাজ করে নিতে পারো, একই কথা। দুটোই হবে, তোমার যেভাবে ইচ্ছা করতে পারো, বাট এই ফর্মটা মনে রাখলে দেখবা যে তোমার আনসার লিখতে কষ্ট হবে না, ইজিলি আনসার বের হয়ে যাবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই ফর্মটা মনে রাখতে পারো, অথবা যে কোনো একটা ফর্ম মনে রাখতে পারো, তারপর বাকিগুলো ওইভাবে বের করে নিলেই হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? এই ফর্মটাকে বলা হচ্ছে তোমার দুইটা পয়েন্ট ফর্মুলা, মানে পয়েন্ট ফর্ম আর কি। দুইটা পয়েন্ট দিয়ে যে ইকুয়েশনটা বলে সেটা হচ্ছে আমার পয়েন্ট ফর্ম। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। জি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে থাকলে একটা প্র্যাকটিস এক্সাম্পল করো, সেটা হচ্ছে এই ম্যাথটা একটু করো। এটা কত আসে একটু বলো। আর সাধারণত আনসারটা লিখবা স্ট্যান্ডার্ড ফর্মে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে আদর্শ সমীকরণ, এই ax + by + c ওই ফর্মে। ভাই আমি দেখতে পারতেছি না, আগের স্লাইডেই দেখতে পারতেছি। আমিও। ভাই আজও দিছে পরীক্ষা। ও আচ্ছা। এখন আসছে ভয়ঙ্কর লেভেলের ল্যাগ। মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। কার কারেন্ট চলে গেছে? মানে আর অন্ধকার দেখতেছেন তো? না স্লাইড দেখতেছি আগেরটাই। কি মুশফিক, কিছু খাচ্ছ নাকি? না, আমি তো অঙ্ক করতেছি, আমি খালি তুলতেছি। কারো মনে হয় ফ্যান চলতেছে। ফ্যান সবারই চলতেছে। তোরটা বাদে বাকি সবার মাইক্রোফোন অফ। আচ্ছা আচ্ছা, এটা কি হয়েছে সবার? আমার রুমের ফ্যান অফ ব্যাটটা। মনে হয় ভুল করি নাই, একটু দেখো। এটা কি হয়েছে সবার? জি ভাই, তুলছি। তুলছো না, মানে নিজেরা করতে বলছিলাম আসলে। আমি করতেছি। জি ভাই, আমি সেন্সর। করছি। আচ্ছা ঠিক আছে, যাক, আমি ভুল করিনি। আচ্ছা যাও, এটা কি বুঝছো? তাহলে আমরা দুইটা ফর্ম দেখলাম, সেটা হচ্ছে তোমার কি বলে পয়েন্ট স্লোপ ফর্ম, মানে -13 না? আমি হিসাব
ভুল করছি কি না ভুল করছি বলে হ্যাঁ তোমার আমারও আসছে মাইনাস। আচ্ছা হইতে পারে, তোমরা হিসাব করে নিও, আই ডোন্ট নো, এটা ভুল হতে পারে। আচ্ছা যাও, এটা কি সবার কাছে ক্লিয়ার? জি Yes. ভাইয়া। আচ্ছা তাহলে নেক্সট আরেকটা স্টেপে যাই, আরেকটা ফর্মে যে এটাও খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে খুব কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা, এটা খুব ইজি আসলে, খুব বেশি কঠিন কিছু না। তোমাকে বলা হয়েছে যে একটা সরলরেখার এতক্ষণ কি ছিল, তোমার একটা একটা বিন্দু দেওয়া ছিল, একটা ঢাল দেওয়া ছিল প্রথম পয়েন্টে, আর একটা তো এরপরে তোমার দুইটা বিন্দু দেওয়া ছিল। এখানে যে কথাটা বলা আছে এটা একটু অন্যরকম, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। তোমাকে বলা আছে এই সরলরেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের থেকে এ অংশ কাটে, এক্স অক্ষের পজিটিভ দিক থেকে এ অংশ কাটে, আর ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে বি অংশ কাটে। আচ্ছা পজিটিভ দিক না, তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তোমার যদি এক্স অক্ষের পজিটিভ দিকে কাটে তাহলে তোমার মানটা হবে প্লাস, আর এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে যদি কাটে তোমরা ধরো এরকম হয়, তাহলে এই মানটা নিবো মাইনাস। মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষ থেকে এ অংশ কাটে আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? কথাটা কি ক্লিয়ার? মানে মানে ব্যাপারটা কি বুঝছো, মানে কি কাটে না কাটে? না ভাই, আরেকবার বুঝান ভাই, আরেকবার বুঝান। মানে ধরো তোমাকে বললাম যে তোমার কাছে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে 3 অংশ কাটছে আর ওয়াই অক্ষ থেকে 4 অংশ কাটছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি? 3 অংশ কাটছে মানে কি, যে এই অংশ কাটছে না, এই সরলরেখাটা ছেদ করছে যে অংশটায়, এই অংশ হচ্ছে 3, আর ওয়াই অক্ষ থেকে যে অংশ কাটছে সেই অংশটা হচ্ছে 4। এখন তোমার এটা পজিটিভ দিকে কাটতে হবে তা না, ধরো তোমাকে এরকম হইলো, ধরো জিনিসটা এরকম, তাহলে ধরো এক্স অক্ষ থেকে 3, ওয়াই অক্ষ থেকে ধরো 4 কাটছে, আর ওয়াই এক্স অক্ষ থেকে এইখানে ধরবো তুমি -3 কাটছে। অথবা যদি এরকম না হয়, এরকম হইতো, ধরো মনে করো এটা হইছে, তাহলে এক্স অক্ষ থেকে ধরো 3 কাটছে আর ওয়াই অক্ষ থেকে -4 কাটছে। অথবা আরেকটা কেস হতে পারে, ধরো এরকম দুইটা থেকে নেগেটিভ কাটছে, মানে ধরো এটা এরকম যে -3 এটা আর এটা হচ্ছে -4, এরকম হতে পারে। মানে আমি এটাকে ইন জেনারেল বলতেছি যে এক্স অক্ষ থেকে এ কাটছে, এ এর মান হচ্ছে 3, আর এক্স ওয়াই অক্ষ থেকে বি কাটছে, এটা হচ্ছে 4। এটা কি ক্লিয়ার? এখন তোমাকে এটা যদি বলা থাকে তাহলে তোমাকে বলা হয়েছে এক্স সরলরেখাটার সমীকরণ করো। ব্যাপারটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এটা কেমনে বের করা যায়? আগেরটার মতো কি বের করব যদি মান দেওয়া থাকে? কি মান দেওয়া আছে এটাই তো ইন্টারেস্টিং। এখানে তোমাকে দেওয়া আছে 3 আর 4, এটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। যে ধরো আমার ছাড়া দাও, আমি কংক্রিট এক্সাম্পল আগে যাই। 3,0 আর 4,0 ধরি। 4,0 না 0,4। আচ্ছা যেটা বলছে এক্স্যাক্টলি তাই। হ্যাঁ হ্যাঁ। যে খেয়াল করো যে আমাকে এখানে বলা হয়েছে এক্স অক্ষ থেকে 3 অংশ কাটে, তার মানে এটা না, দেখো তো এই বিন্দুটার স্থানাঙ্ক আসলে কত, 3,0 না? আর ওয়াই অক্ষ হ্যাঁ থেকে যদি 4 কাটে, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এটা যদি ওয়াই অক্ষের উপর, তাহলে এটা 0,4 না? 0,4 হ্যাঁ। ঠিক আছে, এটা কি বুঝছো? সিমিলারলি এখন আমি এটা ইন জেনারেল দেখাই। ইন জেনারেল দেখানোর একটা ছোট্ট কারণ আছে, কারণ এটা পরবর্তীতে লাগবে তোমাদের। তোমাদের আমি বললাম যে ধরো এক্স অক্ষ থেকে এটা এ অংশ কাটছে আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটছে, তাহলে আমি এটা বলতে পারি যে এটাকে আমি ইন জেনারেল বলতে পারি a,0 আর এটাকে বলতে পারি 0,b। তাহলে আমি একটা সরলরেখার উপর দুইটা বিন্দু পাই গেছি। তাহলে দুইটা বিন্দু হচ্ছে কত, a,0 একটা বিন্দু আর এটা হচ্ছে 0,b একটা বিন্দু। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ যে একটু আগে যেটা করলাম, x - x1, ধরো এটাকে x1 ধরো, এটাকে x1 ধরলে x - x1 ডিভাইড বাই x1 - x2 হচ্ছে 0, আর y - y1, y - y1 হচ্ছে তোমার এটা 0 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 হচ্ছে তোমার 0 b। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে তুমি একটু এটাকে একটু জি সাজাও, ভাইয়া। এটাকে একটু সাজাইলে যা আসে সেটাই তোমার আনসার। এখন এটাকে সাজায় একটা স্পেসিফিক ফর্মে আমরা লিখবো, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমার -b। এখন এইটাকে, এই ভগ্নাংশটাকে ভেঙে লেখা যায় না, দেখো তো, এই যে x - a ডিভাইড বাই a, এটাকে আমি এভাবে লিখতে পারি x বাই a মাইনাস a বাই a। মানে আমি এটাকে আসলে লিখতে পারি যে এই x ভাই বাই a মাইনাস 1, তাহলে ভাঙাই এটাকে আছে। বলতে পারি যে x বাই a মাইনাস 1, তার মানে এখানে আসছে তোমার মাইনাস y বাই b। এখন এটাকে এই পাশে নিয়ে আসো আর মাইনাসটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এখান থেকে দেখো এটা আসে কিনা, যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা একটা ইম্পর্টেন্ট ফর্ম, এই ফর্মটা মনে রাখবা। এটাকে বলা হয় তোমার ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট কথাটার মানে হচ্ছে ছেদাংশ, মানে এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে আর ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে, মানে এক্স ওয়াই ইন্টারসেপ্ট ফর্ম বলে এটাকে। এক্স আর ওয়াই এর ইন্টারসেপ্ট ফর্ম, মানে এক্স অক্ষ থেকে এ কাটবে আর ওয়াই অক্ষ থেকে বি কাটবে। এই ফর্ম থাকলে তুমি জাস্ট এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এভাবে লিখতে পারো। এটা কি বুঝছো সবাই? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি এখন হ্যাঁ। এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে তোমাদের অনেকের কাছে মনে হয় যে ভাই এত ফর্মগুলা কিভাবে মনে রাখবো বা মনে রাখার দরকারটা কি, পরবর্তীতে কাজে লাগবে নো ডাউট, বাট এই ফর্মটাকে আরেকটু সুন্দরভাবে চিন্তা করো, খেয়াল করো। এই ফর্মটা এরকম না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, মানে এক্স অক্ষ থেকে এ কাটছে, ওয়াই অক্ষ থেকে বি কাটছে। আচ্ছা
এই জিনিসটাকে আরেকভাবে চিন্তা করা যায় কিভাবে? আমাকে যখন ধরো তোমাকে বললাম যে একটা সরলরেখা এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে, এই কথাটা মানে এই না যে এটার এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করবে, মানে এ কমা জিরো বিন্দুতে ছেদ করবে না, তাহলে ওয়াই এর মান কত বসাবা এক্স অক্ষের ছেদাংশ বের করতে গেলে? তোমাকে যদি এক্স অক্ষের ছেদাংশ বের করতে বলে তাহলে ওয়াই এর মান জিরো বসাবা, তাহলে তোমার যে বিন্দুতে ছেদ করবে সেটা আসলে এক্স অক্ষের ছেদাংশ। মানে ডান পাশে ভাইয়া 1 আনতে হবে এক্স্যাক্টলি, করেই হোক। তার মানে দেখো এখানে আমি যদি ওয়াই এর মান জিরো বসাই তাহলে এটা চলে যাবে, এটা চলে গেলে দেখো তো এখানে এক্স বাই এ ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু এ না? তার মানে এটাকে মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে এক্স বাই এ, আমি এটা দিব কারণ এক্স অক্ষ থেকে এ কাটছে, আর ওয়াই বাই বি এই দুটো যোগ করে দিয়ে রাইট সাইডে 1 রাখবো। 1 রাখার কারণ কি? কারণ হচ্ছে যখন আমি বলবো যে এক্স অক্ষের ছেদাংশ বের করো তাহলে ওয়াইটা ভুলে যাবা, ওয়াইটা ভুলে গেলে এটার এক্স এর মান আসবে 1, এ এক্স এর মান আসবে তখন এ। আর যখন তোমার বলবে ওয়াই ইন্টারসেপ্ট বের করো, ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে তোমার জিরো, এখানে আসবে তোমার 0, বি, তার মানে ওয়াই এর মান বসাও, এক্স এর মান বসাবো তখন 0, আর এক্স এর মান যদি 0 বসাও তাহলে এই অংশটা কাটা যাবে, এই অংশটা চলে গেলে ওয়াই ইকুয়াল টু বি আসবে। এটা হচ্ছে সহজে মনে রাখার সিস্টেম যে আমার যদি এক্স অক্ষের থেকে ছেদাংশ চায় তাহলে এক্স বাই এ বের করবো আর ওয়াই বাই বি বের করবো, এই দুটো যোগ করে দিয়ে রাইট সাইড ইকুয়াল টু যদি 1 বানাই তাহলে যখন এক্স অক্ষের ছেদাংশ যাবে তখন ওয়াই ভুলে যাওয়া, আর ওয়াই অক্ষের ছেদাংশ চাইলে এক্স ভুলে যাওয়া। এই কারণে ফর্মটা আসলে দেখতে এরকম। এটা কি ক্লিয়ার সবার কাছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, একটা ছোট্ট কারণ আছে। এটা কি বুঝছো সবাই? তাহলে এই অক্ষর এটার মানে কি, যেটা এক্স অক্ষ থেকে এ কাটে আর ওয়াই অক্ষ থেকে বি কাটে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কেন লাগে জানো? ধরো তোমাকে বললাম যে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 6, তো ধরো তোমাকে বললাম এই সরলরেখার গ্রাফ আঁকো। কীভাবে আঁকা যায়? তোমরা তো সরলরেখার গ্রাফ আঁকা শিখছো, কীভাবে আঁকতো তোমরা? যে এক্স আর ওয়াই নিতা, তারপর 3টা বিন্দু নিতা, অ্যাটলিস্ট 3টা বিন্দু নিতে হইতো, কারণ 2টা বিন্দুর নিলেও যদি সরলরেখা পাওয়া যায় গ্রাফ পেপার আঁকার জন্য সুবিধার জন্য 3টা বিন্দু নিতা, নিয়ে সুন্দর মতো গ্রাফ পেপার ড্র করতে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে 3টা বিন্দু র্যান্ডমলি নেওয়া হচ্ছে, এখানে একটা ট্রিক খাটানো যায়। তোমাদের একটু আগে বললাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা হলে এক্স অক্ষ থেকে ইকুয়াল টু 1, এই ফর্মেটা আনতে পারলে তুমি এটা বলতে পারবা যে এক্স অক্ষ থেকে এ কাটে আর ওয়াই অক্ষ থেকে বি কাটে। তাহলে এক কাজ করি, আমি এই ইকুয়েশনটাকে এই ফর্মেটে নিয়ে যাই। কীভাবে? এখানে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা এরকম আসলে দেখো তো, এক্স বাই 6 মাইনাস 3y বাই 6 ইকুয়াল টু 1, অথবা এটাকে সুন্দর করে এভাবে লেখা যায় যে এক্স বাই 6 মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1, অথবা এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই মাইনাস 2 ইকুয়াল টু 1। তার মানে কি, এটা এক্স অক্ষ থেকে 6 কাটবে, মানে এক্স অক্ষ থেকে 6 কাটো, আর ওয়াই অক্ষ থেকে মানে মাইনাস 6, 0, 0, -2। হ্যাঁ, এটা হ্যাঁ। তারপরে এই দুটো জিনিস লাগাই দাও, তাহলে তুমি একটা সরলরেখা ধুম করে ইজিলি খুব সহজে গ্রাফ আঁকে ফেলতে পারবা। এই জন্য এই কোয়েশনটা আমার কাছে খুবই মজা লাগে। এখন তোমাকে যদি এরকম বলা হয় যে এক্স মাইনাস 4y আমার কাছেও ভাইয়া মজা লাগে। ইকুয়াল টু 7, ভাইয়া আরেকবার। আচ্ছা একটু খেয়াল করো, এখন ধরো তোমাকে বলা হইলো যে 3x মাইনাস প্লাস 4y ইকুয়াল টু 12, এই সমীকরণে গ্রাফ আঁকো। তোমাদের আমি একটু আগে শিখে আসছিলাম যে এক্স বাই এ 4, 0, 0, 3। হ্যাঁ, একটু একজন প্রশ্ন করছে, আমি এটা উত্তরটা দিই। এই ফর্মেটটা যদি ইকুয়াল টু হয় তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ থেকে এ কাটবে আর ওয়াই অক্ষ থেকে বি কাটবে। এখন চিন্তা করো আমি এই ফর্মেটে বানাই, তাহলে রাইট সাইডে কি আছে? ফর্মেটে 1, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে এটা আসবে 3x বাই 12 প্লাস 4y বাই 12, এটা রাইট সাইড ইকুয়াল টু 1 আসছে। এবার দেখো এটাকে বলতে পারি এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। তার মানে এটা বুঝলাম যে এক্স অক্ষ থেকে এই পাবলিক 4 কাটে আর ওয়াই অক্ষ থেকে এই পাবলিক 3 কাটে। তার মানে তুমি এক্স আর ওয়াই অক্ষ এঁকে ফেলাও। এক্স আর ওয়াই অক্ষ আঁকার পরে কি করবা? এক্স অক্ষ থেকে 4 কাটে, মানে এখান থেকে 4 একক দূরত্বে নাও, 4 কাটো, আর ওয়াই অক্ষ থেকে 3 কাটে। তারপর এই দেখো এক্স অক্ষ থেকে 4 কাটে, ওয়াই অক্ষ থেকে 3 কাটে, তাহলে এই দুইটা মাথা লাগাই দিলে আসলে এই জিনিসটা এক্স অক্ষ থেকে 3 আর ওয়াই অক্ষ থেকে 4 কাটবে না। তাহলে আমি এই সরলরেখার গ্রাফটা আসলে একবারে বলে দিতে পারলাম না সরলরেখার গ্রাফ কেমন হবে। এই জিনিসটা কি বুঝছো? এটা জি খুবই ভাইয়া বুঝছি। খুবই সুন্দর একটা ওয়ে, তুমি তাড়াতাড়ি করে গ্রাফ এঁকে ফেলতে পারবা যে কোনো সরলরেখার সমীকরণ। জাস্ট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি এরকম হয় y ইকুয়াল টু 4x, এটা আর পারবা না, কারণ এটাকে রাইট সাইডে 1 আনতে পারবা না। কেন? কারণ দেখো এখানে এটা x, এটাকে এইভাবে লেখা যায়, এটা সমান 0, 0 যদি ডান সাইডে 1 আনতে চাও তাহলে 0 দিয়ে ভাগ করতে হবে, এটা আসলে পসিবল না। এই একটা কেস ছাড়া বাকি সবগুলো কেস আসলে পারবা। এটা কি বুঝছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা এই জন্য আমি আসলে এই ফর্মটা খুবই পছন্দ করি, এটা আমার কাছে খুব মজা লাগে। সো এখন যদি বুঝে থাকো তাহলে এটা একটু করো। আমাকে বলা আছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার এক্স অক্ষের খণ্ডিতাংশ 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রশ্নটা কি বুঝছো? সরলরেখার সমীকরণ সমাধান করার সময় সবসময় ছবি আঁকার চেষ্টা করবে। এখানে কি বলছে দেখো তো,
একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে যেটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডাংশ 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার এটা ছবি আর কি। তার মানে এটা ধরো অক্ষদ্বয় থেকে এরকম অংশ কাটছে, তার মানে এই অংশটা ধরো আমি ধরে নিলাম a,0 আর এই অংশটা হচ্ছে তোমার 0,b। তাহলে আমরা পড়ছিলাম কি যে x অক্ষ থেকে তাহলে a অংশ কাটছে আর y অক্ষ থেকে b অংশ কাটছে। তাহলে এটা সমীকরণ আসলে এরকম হবে না, দেখো তো, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটা তোমরা পড়ছিলাম, রাইট? এখন আমি যদি কোনোভাবে a আর b বের করে ফেলতে পারি তাহলে আমার এই সমীকরণটা বের হয়ে যাবে না, দেখো তো। এই জিনিসটা কি ক্লিয়ার? এখন এটা হওয়াতে সুবিধা কি হলো দেখো। ভাই আমি কোশ্চেনটা বুঝলাম না ভাই, কি চাইছে কি বলছে ভাই কিছুই বুঝলাম না। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি। তোমাকে এখানে একটা কথা বলছে, একটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে যেটা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ মানে কি বলতো? এখানে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশ কোনটুকু? এতটুকু না? মানে ছেদ। অক্ষদ্বয়টাকে ছেদ করছে। অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ ছেদ করছে এই অংশটা? 1/5 না না, 1/5 না, একটু খেয়াল করো। অক্ষদ্বয়ের ছেদাংশ কি এতটুকু না? এই অংশটা অক্ষদ্বয় থেকে খণ্ডন করছে না, মানে অক্ষদ্বয়ের মাঝখানে এই অংশটা পড়ে গেছে না, আটকে গেছে না? হ্যাঁ হ্যাঁ এখন তোমাকে বলা হয়েছে এই অংশটা 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এই যে এই অংশটা দেখতেছো, এই যে সবুজ অংশটা, এই অংশটা 1,5 এই বিন্দুতে আসলে সমদ্বিখণ্ডিত হয়। এটা কি ক্লিয়ার? মানে এই অক্ষদ্বয় থেকে যে অংশ ছেদ করছে, ধরো এই ছেদাংশের নাম দিলাম ab, এই ab অংশটা এই c বিন্দু হচ্ছে x, 1,5 এই c বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে তোমার সরলরেখার সমীকরণটা বের করতে বলছে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এটা সলভ করার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে, এখানে যেহেতু অক্ষদের খণ্ডিতাংশের কথা বলা হয়েছে, তুমি ধরে নিতে পারো যে ধরি যে আমার এই বস্তু x অক্ষ থেকে a অংশ কাটে আর y অক্ষ থেকে b অংশ কাটে। তার মানে আমি একটু বলতে পারি যে এই যে a বিন্দু, এই a বিন্দুর স্থানাঙ্ক আসলে হচ্ছে a,0, আর এই যে b বিন্দু, এই b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,b। এটা কি বুঝছো? এটা কি জি ক্লিয়ার সবার কাছে? আর আমরা ভাইয়া এখানে কি কোনো থিটা টিটা আসবে? না, থিটা লাগবে না, বা কোন? লাগবে না, একটু খেয়াল করো যে আমাকে বলা হয়েছে যে মধ্যবিন্দু বলছে না সি বিন্দুটা। এখন আমি একটু আগে খেয়াল করো, আমরা একটু আগে একটা ফর্ম শিখে আসছি যে যদি এক্স অক্ষ থেকে এ কাটে এবং ওয়াই অক্ষ থেকে বি কাটে তাহলে এই ফর্মটা ছিল x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আর আমি এখানে ধরে নিছি কি দেখো তো, আমি এখানে এটা ধরে নিছি না যে এক্স অক্ষ থেকে এ কাটছে, ওয়াই অক্ষ থেকে বি কাটছে, তাহলে সমীকরণটা এরকম হবে না, দেখো তো, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এখন কাহিনী হচ্ছে আমি যদি কোনোভাবে এ পাওয়া যায় আর বি পাওয়া যায় তাহলে আমার কাজ শেষ না? তাহলে আমার সমীকরণ বের হয়ে গেল না? এটা কি বুঝছো? হ্যাঁ এখন খেয়াল করে হ্যাঁ দেখো যে আমার এ আর বি অংশ তো কাটলে আমি একটু বলতেই পারি যে এই বিন্দুটা হচ্ছে 1,a,0 আর এই বিন্দুটা হচ্ছে 0,b। আমাকে এই জিনিসটা বলে দেওয়া আছে না যে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়? তাহলে আমি বলতে পারি না দেখো তো a,b এর মধ্যবিন্দু হচ্ছে সি? জি ভাইয়া। এখন তোমরা মধ্যবিন্দু বের করা শিখছো না? a,b এর মধ্যবিন্দু কেমনে বের করে? a প্লাস x এর দুইটা যোগফল, হ্যাঁ x এর দুইটা গড়, মানে x হচ্ছে a প্লাস 0 ডিভাইড বাই 2 আর y হচ্ছে তোমার 0 প্লাস b ডিভাইড বাই 2, মানে এটা হচ্ছে তোমার a/2 ইকুয়ালস আর টু b/2। 1,5। এখন এটা হচ্ছে মধ্যবিন্দু বের করলা আর তোমার এই মধ্যবিন্দু দেওয়া আছে 1,5, তার মানে এটা সমান হচ্ছে 1,5। এটা কি বুঝছো? a ইকুয়াল টু আর b ইকুয়াল 10। তাহলে এখান থেকে আমি বলতে পারি a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু হচ্ছে 10। এই কথাটা কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আবার তুমি Wow. ইকুয়েশনে বসা দিলে কি আসতেছে, a ইকুয়াল টু হচ্ছে 2 আর b ইকুয়ালস টু হচ্ছে 10 ইকুয়াল টু 1। তোমাদের বলছি এভাবে রাখলে সমস্যা নাই, বাট সাধারণত চেষ্টা করবা সাধারণ ফর্মে বা আদর্শ ফর্মে নিয়ে যেতে। তাহলে এটাকে একটু 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করলে এটা দেখবা 5x প্লাস এটা আসবে তোমার 2y ইকুয়াল টু 10। এটা তুমি এভাবে রাখতে পারো, অথবা তুমি চাইলে সাধারণ ফর্মে নেওয়ার জন্য প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0 এভাবে রাখতে পারো। দুইটা সবগুলোই কারেক্ট আছে, এখান থেকে লিখলেও হবে, সমস্যা নেই। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখানে খেয়াল করো যে আমি এই ফর্মটা ধরতে পারছি যে আচ্ছা এটাকে যদি আমি x/a আর y/b ইকুয়াল টু 1 এই ফর্মে নিয়ে যেতে পারি তাহলে আমার জন্য কাজ করা ইজি হবে, এই জন্য আমি এই ফর্মটা ধরছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে জি, কঠিন জি। পার্টটা হচ্ছে ফর্মটা ধরতে পারা, যে কোন ফর্মে পড়বে জিনিসটা, যে আমি কিভাবে করলে জিনিসটা ইজি হবে। আরো অনেকভাবে হয়তো এটা করা যেত, যেমন এটাকে আরো অনেকভাবে করা যেত, কিন্তু এই ফর্মেটে করা সবচেয়ে ইজি। কারণ আমাকে যেহেতু বলা হয়েছে আমি যদি এক্স অক্ষ থেকে এ কাটা ধরে নেই আর ওয়াই অক্ষ থেকে বি কাটা ধরে নেই তাহলে সমীকরণটা হবে x/a আর y/b ইকুয়াল টু 1।
আর এই জিনিসটা থেকে আমি বলতে পারি যে এই এ বিন্দুটার স্থানাঙ্ক হবে a,0 আর বি বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,b। আর এটা যেহেতু x অক্ষের ছেদাংশকে সমদ্বিখণ্ডিত করছে এই বিন্দুতে, তাহলে আমি এখান থেকে সমদ্বিখণ্ডক বের করতে পারি। সমদ্বিখণ্ডক বের করে এখান থেকে এ বি ইজিলি বের করে ফেলতে পারছি। আর এটা বের করে ফেলার পর আসলে আলটিমেটলি এটাকে এখানে বসায় দিলে কাজ হয়ে যাবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই বুঝতে জি পারছি। ভাই। এটা আরো অনেক ভাবে করা যেত, ঠিক আছে, কিন্তু এইভাবে করাটা সবচেয়ে easy। ঠিক আছে, এটা সবার কাছে বুঝছো? এটা সবাই ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি মনে হয় আজকে আর না গাই। আমি তোমাদের এই কটা ফর্ম তোমরা একটু ভালো করে পড়বা। সেটা হচ্ছে এই যে যে কটা দেখাইলাম, যে পয়েন্ট পয়েন্ট ফর্ম, মানে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে সেটার ফর্ম, সেটার ই কত, মানে সেটার স্থানাঙ্ক, মানে সমীকরণটা কত, এই যে এই ফর্মটা। আর তোমাদের প্রথমে দেখাইছিলাম যে ই কত, কি বলে, এই যে কই গেল? এইটা, এই ফর্মটা, যে তোমার যদি বিন্দু দেওয়া থাকে ঢাল দেওয়া থাকে তাহলে ফর্মটা হবে এরকম। এই প্রমাণগুলো একটু দেখো, নিজেরা দেখো। আর এখানে কয়েকটা এক্সারসাইজের সাথে করে এক্সাম্পলের অঙ্ক দেওয়া আছে, আমি দেখবো, বলে দেবো না, দেখি এই কয়টা অঙ্ক আপাতত করো আর জিনিসটা একটু ভালো করে পড়ো। বইয়ের অংশটা পড়লে তোমরা বুঝবে আশা করি। আর বাকি যে ফর্মগুলো আছে সেটা যদি তুমি নিজে পড়ো একাই বোঝার কথা, ঠিক আছে? তাও আমি নেক্সট দিন একটু দেখাই দিব না, ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবার স্যার? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না ভাইয়া, না। আমরা নেক্সট ক্লাসে কি পড়ে আসবো ভাইয়া? পড়া কি আমাদের? গুগল ক্লাসরুমে চোখ রাখবা, আমি আসলে ওখানে লিখে দিব তোমরা কি পড়ে আসবে। আচ্ছা ক্লাসে চোখ রাখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি। ঠিক আছে ভাইয়া।